আমি সুভাষ বলছি। শৈলেশ দে, পর্ব 10। অঘটন ঘটল 28 জুন তারিখে। সেদিন হঠাৎ অনন্ত সিংহ স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার্স ইলিসিয়াম রোতে গিয়ে। সঙ্গে সেই লোম্যানকে উদ্দেশ্য করে লেখা একখানি চিঠি। তাতে লেখা রয়েছে, প্রিয় মিস্টার লোম্যান, 1930 সালের 28 জুন আমি তোমার সঙ্গে দেখা করব। আমি নিশ্চিন্ত যে আমাকে গ্রেপ্তার করার সে সুযোগ তুমি হারাবে না। আমি তার জন্য প্রস্তুত। মনে করো না যে আমি আত্মসমর্পণ করছি। লোকে কখন আত্মসমর্পণ করে? যখন সে একান্ত অসহায় বা আত্মরক্ষার কোনো পথ পায় না, তখনই সে নত হয়। আমি কি এখন অসহায়? না, কখনোই না। আমার আত্মরক্ষার অস্ত্র আছে, খরচ করার মতো প্রচুর অর্থ আছে, সহায়তা করার মতো লোকও আছে। বাংলার বাইরে বা ভারতের বাইরে থাকবার মতো আশ্রয়ও আছে। তবু যে ধরা দিচ্ছি তার কারণ কি? তুমি কি ভেবেছ আমার কাজের জন্য আমি অনুতপ্ত? না, কখনোই না। আমি এক বিন্দু দুঃখিত নই। তবে কি উপর থেকে আমার ওপর কোনো আদেশ এসেছে? না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং সম্পূর্ণ গোপনীয়। বিদ্রোহী অনন্তলাল সিংহ। খবর শুনে সে কি প্রচণ্ড আলোড়ন সেদিন সারা দেশ জুড়ে। সবার মুখে একই প্রশ্ন, কি ব্যাপার? অমরেন্দ্র, রজত, স্বদেশ, মনোরঞ্জন, দেবপ্রসাদের মতো ছেলেরা যেখানে আত্মসমর্পণ করার চাইতে আত্মবিসর্জন দেওয়াটাকেই শ্রেয় বলে মেনে নিয়েছেন, সেখানে অনন্ত সিংহের মতো একজন শ্রেণীর নেতা এভাবে স্বেচ্ছায় ধরা দিতে গেলেন কেন? এর পেছনে অন্য কোনো প্ল্যান নেই তো? সম্প্রতি শ্রীযুক্ত সিংহের নিজের লেখনী থেকেই এ প্রশ্নের জবাব মিলেছে মল্লিকা। তিনি জানিয়েছেন, না, কোনো প্ল্যানই সেদিন তার ছিল না। ওটা তার নিছক ব্যক্তিগত ব্যাপার। তার সঙ্গে যুব বিদ্রোহের কোনো সম্পর্ক নেই। সুতরাং এ প্রসঙ্গ এখানেই থাক। তবে অন্য দিক থেকে তার এই আত্মসমর্পণের ব্যাপারটা যে খুবই ফলপ্রসূ হয়েছিল, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ধৃত বন্দীদের মধ্যে কয়েকটি অপরিণত বয়স্ক বালক ইতিমধ্যেই কিছুটা স্বীকারোক্তি করেছিল পুলিশের কাছে। প্রিয় নেতা অনন্তদাকে কাছে পেয়ে সঙ্গে সঙ্গেই আবার তাদের মুখে শোনা গেল উল্টো সুর, না, ও স্বীকারোক্তিটা আমরা স্বেচ্ছায় দিইনি, পুলিশ জোর করে আদায় করে নিয়েছিল আমাদের মুখ থেকে। নিঃসন্দেহে এ কৃতিত্ব অনন্ত সিংহের। তিনি সেদিন সেদিন এ অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন। কোনো মতেই তা অস্বীকার করার উপায় নেই। এবার পাড়ি দিলেন লোকনাথ বল। মাস্টারদার নির্দেশে প্রথমেই তিনি এলেন কলকাতায়, তারপর চন্দননগরের সেই গোপন আস্তানায়। লোকনাথ বল সম্বন্ধে মাস্টারদার এই সিদ্ধান্তের যথেষ্ট কারণ ছিল। প্রথমত, ব্যায়ামবিদ হিসাবে লোকনাথ বল চট্টগ্রামের অত্যন্ত সুপরিচিত। তদুপরি যেমন সুঠাম চেহারা, তেমনি ফুটফুটে গায়ের রং। হঠাৎ দেখলে সুভাষ বোস বলে ভুল হয়। এ অবস্থায় দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে থাকা তার পক্ষে সত্যিই কষ্টকর। বেশি দিন আর থাকতে হলো না মল্লিকা। তারিখটা ছিল 1 সেপ্টেম্বর। হঠাৎ সেদিন শেষ রাত্রে কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্ট গোটা বাড়িটাকে ফিরে ফেললেন কোনো এক অজ্ঞাত সূত্র থেকে খবর পেয়ে। তারপরেই উভয় পক্ষ থেকে শুরু হলো একটানা রিভলভার গর্জন। বিরাট পুলিশ বাহিনীর বিরুদ্ধে সামান্য 4টে রিভলভার আর কতক্ষণ? তাই তীব্র সংঘর্ষের পরে লোকনাথ বল, গণেশ ঘোষ, আনন্দগুপ্ত সবাই ধরা পড়লেন একে একে। স্বামী স্ত্রীর অভিনয় করে এতকাল যারা তাদের সবকিছু থেকে আড়াল করে রেখেছিলেন, সেই শশধর আচার্য ও সুহাসিনী গাঙ্গুলিও রেহাই পেলেন না। হারিয়ে গেলেন শুধু একজন, তিনি হলেন জীবন ঘোষাল। বলতে গেলে গোটা দেহটাই তার ঝাঁঝরা হয়ে গেছিল বুলেটের আঘাতে। 9 অক্টোবর ধরা পড়লেন অম্বিকা চক্রবর্তী। তখনও তিনি পুরোপুরি সুস্থ নন। জালালাবাদ যুদ্ধে সেই গভীর ক্ষতচিহ্ন তখনও মিলিয়ে যায়নি তার দেহ থেকে। এদিকে মাস্টারদা তখন প্রস্তুত। একটা অত্যন্ত জরুরি খবর পাওয়া গেছে গোপন সূত্র থেকে। খবরটা হলো পুলিশ বিভাগের সর্বময় কর্তা মিস্টার ক্রেগের গতিবিধি সম্বন্ধে, যাকে বলে একেবারে পাকা খবর। সুতরাং এ সুযোগ হারালে চলবে না। চট্টগ্রামের জনসাধারণের ওপর
যে অমানসিক নির্যাতন চলেছে তার প্রায়শ্চিত্ত এবার তাকে করতেই হবে। এগিয়ে এলেন দলের অতি দায়িত্বশীল কর্মী রামকৃষ্ণ বিশ্বাস। এবার আমার পালা। বোমা ফেটে আহত হবার দরুন সেদিন আমি যুব বিদ্রোহে যোগ দিতে পারিনি, তা বলে এবার আমি পিছিয়ে থাকতে রাজি নই। যথাসময়ে রামকৃষ্ণ ট্রেনে চেপে বসলেন সহকর্মী কালী চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। লক্ষ্য চাঁদপুর। ক্রেগেরও লক্ষ্য সেই চাঁদপুর, সুতরাং অসুবিধার কিছু নেই। 1 ডিসেম্বর, শেষ রাত্রি। প্রচণ্ড কুয়াশা পড়ছে বাইরে, দুহাত দূরের জিনিসও ভালো করে নজর পড়ে না। গাড়ি চাঁদপুরে ইন করতেই ত্রস্তে দুজন এগিয়ে এলেন প্রথম শ্রেণীর কামরার দিকে। এই সুযোগ, এই অপূর্ব সুযোগটিকে কাজে লাগাতে হবে। কে ওখানে বসে আছে ওভারকোট গায়ে দিয়ে? ক্রেগ না? হ্যাঁ তাই তো। সঙ্গে সঙ্গে গর্জে উঠল দুজনের রিভলভার। দ্রাম দ্রাম দ্রাম। শুরু হলো হইচই, চিৎকার আর চেঁচামেচি। ওই যে ছুটে পালাচ্ছে, ধর ওদের, সব বৃথা। দেখা গেল কেউ কোথাও নেই। আরো দেখা গেল যে নিহত ব্যক্তি ক্রেগ নন, রেল ইন্সপেক্টর তারিণী মুখার্জি। তবে হঠাৎ দেখে বোঝা মুশকিল, বেশ সাদৃশ্য রয়েছে দুজনের চেহারায়। সঙ্গে সঙ্গে খবর চলে গেল কুমিল্লা, লাকসাম, চট্টগ্রাম ও এখানে ওখানে সর্বত্র। চারদিকে কড়া নজর রাখো, একটি প্রাণীও যেন পুলিশের বেড়াজাল থেকে বেরিয়ে যেতে না পারে। সন্দেহজনক কিছু দেখলেই আটক করবে। যে করেই হোক আততায়ীদের ধরা চাই। পরের দিনই সে খবর প্রকাশিত হলো সংবাদ মাধ্যমের পাতায়। গুলির আঘাতে ইন্সপেক্টর নিহত, চাঁদপুর স্টেশনে বিষম ব্যাপার। চাঁদপুর, 1 ডিসেম্বর। অদ্য খুব সকালে চাঁদপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশ ইন্সপেক্টর বাবু তারিণী মুখোপাধ্যায় গুলির আঘাতে নিহত হইয়াছেন। 2 নম্বর ডাউন সুরমা মেলের সম্মুখে বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল মিস্টার ক্রেগকে অভ্যর্থনা করিতে যাওয়াই তারিণীবাবু নিহত হইয়াছেন। তিনি পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং ঘটনার অব্যবহিত পরেই আহত অবস্থায় হাসপাতালের দিকে নেওয়া হইলে পথিমধ্যে তিনি মারা যান। স্থানীয় পুলিশ জোর তদন্ত করিতেছে। অপরাধীদের সন্ধানে হন্যে হয়ে সমস্ত স্থানে খান্না তল্লাশ হইতেছে, কিন্তু এ পর্যন্ত কাহাকেও গ্রেপ্তার করা হয় নাই। আনন্দবাজার, 2 ডিসেম্বর, 1930। তৎপরতা ব্যর্থ হলো না। পরদিন দুজনে ধরা পড়লেন পুলিশের হাতে। মৃত্যুর পূর্বে একটি খবর কিন্তু জানিয়ে যেতে ভুল করেননি তারিণী মুখার্জি। আততায়ীদের একজনের গায়ে নীল রঙের আলোয়ান ছিল। এই নীল রঙের আলোয়ানই কাল হয়ে দাঁড়ালো শেষ পর্যন্ত। সংবাদপত্র থেকেই সেই গ্রেপ্তারের বিবরণ এখানে তুলে দিচ্ছি। চাঁদপুর স্টেশনে ইন্সপেক্টর তারিণীনাথ মুখার্জির হত্যাকাণ্ড সম্বন্ধে গতকল্য অপরাহ্ন 1 ঘটিকার সময় ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় 2 জন বাঙালি যুবককে গ্রেপ্তার করা হইয়াছে। তাহাদের নিকট 3টি গুলি ভর্তি রিভলভার, একটি আস্ত বোমা, কতগুলি কার্তুজ এবং কয়েকটি বৈদ্যুতিক মশাল পাইয়া গিয়েছে। তাহাদের গায়ে রঙিন চাদর ছিল এবং তাহারা চাঁদপুর হইতে লাকসামের দিকে আসিতেছিল। যুবক দুইটির নাম রামকৃষ্ণ বিশ্বাস এবং কালীপদ চক্রবর্তী। তাহারা নাকি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার ফেরারি আসামি। তাহাদের কুমিল্লায় আনয়ন করা হইয়াছে। আনন্দবাজার, 3 ডিসেম্বর, 1930। বিচারে রামকৃষ্ণের হলো প্রাণদণ্ড, আর বয়স কম বলে কালীপদ চক্রবর্তীকে দেয়া হলো যাবজ্জীবন দ্বীপান্তর। যথাসময়ে রামকৃষ্ণ একদিন ফাঁসি মঞ্চে জীবন উৎসর্গ করলেন, কিন্তু যাওয়ার আগে তার অপূর্ব সংগঠন শক্তির এমন একটি উজ্জ্বল স্বাক্ষর লিখে গেলেন, যা অগ্নিযুগের ইতিহাসে আজও আপন দীপ্তিতে দীপ্যমান হয়ে আছে। সেই উজ্জ্বল রত্নটি হলো প্রীতিলতা ওয়াদ্দেদার। এই প্রীতিলতাই সেদিন ছোট বোন অমিতা পরিচয়ে রামকৃষ্ণের সঙ্গে দেখা করতেন আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে। শুধু একদিন নয়, দিনের পর দিন। পুলিশ কোনোদিন তা জানতে পারেনি, জেনেছিল অনেক পরে, তখন সব শেষ। রামকৃষ্ণের ফাঁসির পরেই প্রীতিলতা কলকাতার জীবন শেষ করে চট্টগ্রাম ফিরে গেলেন দুর্জয় এক সংকল্প বুকে নিয়ে। যে করে হোক মাস্টারদার সঙ্গে একবার পরিচিত হতে হবে, তাকে যে বড্ড প্রয়োজন। বেশি দিন অপেক্ষা করতে হয়নি। যথাসময়ে একদিন তিনি মাস্টারদার পদপ্রান্তে হাজির হয়েছিলেন।
ছোট্ট একটি দাবি নিয়ে। আবার আমাকে একটা সুযোগ দিন মাস্টারদা, শুধু একটা সুযোগ। চট্টগ্রামে তখন পুরোপুরি পুলিশ ও মিলিটারির রাজত্ব চলছে। গাঁয়ে গাঁয়ে কত যে অস্থায়ী ছাউনি গড়ে উঠেছে তা বোধহয় কোনো গোনাগুনতি নেই। জনসাধারণ তথেষ্ট, বিশেষ করে বালক, কিশোর ও যুবকদের তো কথাই নেই। সবার জন্য আলাদা আলাদা পরিচয়পত্র। এই পরিচয়পত্র ছাড়া কারোর পক্ষে এক পা বাইরে যাবার উপায় নেই। তাও একরকম নয়, লাল, নীল, সাদা, এমনি বিভিন্ন রকমের পরিচয়পত্র। সংবাদপত্র থেকেই তার কিছুটা বিবরণ এখানে তুলে দিচ্ছি। এই বিবরণ থেকেই তুমি বুঝতে পারবে যে চট্টগ্রামবাসীকে সেদিন কিভাবে জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল, তাও একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে। গতকল্য 144 ধারা জারির পর হইতে বিভিন্ন কেন্দ্রে সামরিক প্রহরী মোতায়েন করা হইয়াছে। গত রাত্র হইতে বড় বড় রাস্তাগুলি দিয়া সজোরে গাড়ি টহল দিয়া বেড়াইতেছে। জেলা ম্যাজিস্ট্রেট একখানা আদেশ জারি করিয়া জনসাধারণকে রাত্রি 10টার পর বিশেষ অনুমতি লইয়া বাড়ির বাহিরে হইতে নির্দেশ দিয়াছেন। স্থানীয় কর্তৃপক্ষ অশান্তি নিবারণের জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করিতেছেন। আনন্দবাজার, 25শে এপ্রিল 1931। কঠোর ব্যবস্থার নমুনা পাওয়া গেল মাত্র 3 দিন বাদেই। চট্টগ্রামের সামরিক সতর্কতা, মোড়ে মোড়ে মেশিন কামান সজ্জা। কমিশনারের ভবনে একটি সভা হয়। কর্তৃপক্ষ সে সভায় যে প্রস্তাব করা হইয়াছিল তাহা মানিয়া লইয়াছেন। দায়িত্ব সম্পন্ন পুলিশ কর্মচারীরা এখন মোড়ে মোড়ে যেসব পাহারা মোতায়েন আছে সেই সব স্থানে উপস্থিত থাকে। রাস্তার লোকজনের উপর খানাতল্লাশ এখনো চলিতেছে এবং লোহার কাঁটা বসানো তক্তা দিয়ে রাস্তার মাঝে মাঝে এখনো বেড়া দেওয়া আছে। ভীষণ দর্শন মেশিন কামান সমূহ আন্তাককালী পাহাড়ের উপরিস্থিত বাড়িগুলির উপরে এবং পল্টনে বুল ব্রাদার্সের বাড়ির উপরে এবং সামরিক হিসাবে গুরুত্ব বিশিষ্ট অন্যান্য মোড়ে বসানো হইয়াছে। আনন্দবাজার, 28শে এপ্রিল 1931।